সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন অডিও বুক চ্যানেল বাংলা অডিও বইয়ে। চলছে আমাদের সকলের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য। এর আগে দুটো পর্ব পাঠ করেছিলাম, আজ পাঠ করছি তার তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব। 6। মনসুর সাহেব বাসার দিকে রওনা হলেন সন্ধ্যা মেলাবার পর। পথ অন্ধকার, আকাশে চাঁদের আলো নেই, শুধু নক্ষত্রের আলো। নক্ষত্রের আলোয় পথ চলতে তার ভালোই লাগে। বয়সের সঙ্গে সঙ্গে শারীরবৃত্তির নিয়মে পরিবর্তন হয়, আলোর চেয়ে অন্ধকার বেশি ভালো লাগে। বাঁধের উপর যে জায়গায় বজ্রপাত হয়েছিল মনসুর সাহেব ওই জায়গাটা খুঁজতে শুরু করলেন। ছোটবেলা থেকেই শুনে আসছেন যেখানে বজ্রপাত হয় সেখানে গর্ত হয়ে যায়। গর্ত খুঁড়লে লৌহ জাতীয় কিছু পাওয়া যায়। বাঁধের উপর তিনি এমন কোনো গর্ত খুঁজে পেলেন না যাকে বজ্রপাতজনিত গর্ত বলে ভাবা যায়। গরুর গাড়ির চাকায় তৈরি গর্ত, মাটি ডেবে যাবার গর্ত প্রচুর আছে, কিন্তু বজ্রপাতের গর্ত কই? তার হাত থেকে কাগজের প্যাকেট পড়ে গিয়েছিল, সেই প্যাকেটটাই বা কোথায়? স্যার, কি খুঁজছেন? মনসুর সাহেব চমকে উঠলেন। এতটা চমকানোর কোনো কারণ ছিল না। প্রশ্নকর্তা তার অপরিচিত কেউ নয়, ফিবোনাক্কি। তিনি শুকনো গলায় বললেন, ও, আমাকে চিনতে পেরেছেন তো স্যার? আমি ফিবোনাক্কি। বজ্রপাতের জায়গাটা খুঁজছেন? ওই রাতে বজ্রপাত হয়েছিল আপনার শরীরে, আপনার গা বেয়ে বিদ্যুৎ নিচে নেমে যায়। আমার গায়ে বজ্র পড়ল আর আমার কিছু হলো না? তালগাছে বজ্রপাত হলে তালগাছ জ্বলে যায়। স্যার, আপনি তো আর তালগাছ না। ফিবোনাক্কিও রসিকতা করছে, আশ্চর্য। স্যার, চলুন হাঁটা শুরু করি, গল্প করতে করতে আপনার সঙ্গে যাই, যদি আপনার আপত্তি না থাকে। মনসুর সাহেব জবাব দিলেন না, হাঁটাও শুরু করলেন না। ফিবোনাক্কির সঙ্গে হাঁটতে শুরু করা মানে তাকে শুধু যে স্বীকার করে নেয়া তাই না, তাকে প্রশ্রয় দেয়া। স্বীকার করা বা প্রশ্রয় দেয়া কিছুতেই উচিত হবে না। মনের ভ্রান্তি মনেই থাকুক। তার প্রেশার নিশ্চয়ই অনেক বেশি। ডাক্তার বজলুর রহমানের নষ্ট যন্ত্রে ধরা পড়েনি। প্রেশার বেশি না হলে ফিবোনাক্কি নামক ব্যাপার স্যাপার চোখের সামনে উপস্থিত হতো না। স্যার, ওই রাতে তো এক ম্যারাথন ঘুম দিলেন। আমি হিসাব করে দেখেছি আপনি সর্বমোট 23 ঘন্টা 37 মিনিট 11 সেকেন্ড ঘুমিয়েছেন। আপনি কি স্যার লক্ষ্য করেছেন? 23, 37, 11 তিনটাই প্রাইম নাম্বার। আবার এদের যোগফলও প্রাইম নাম্বার। এদের যোগফল হলো 71। ইন্টারেস্টিং না? হ্যাঁ, ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। ফিবোনাক্কি লজ্জিত গলায় বলল, আমার অপরাধ ক্ষমা করবেন স্যার। আসলে আপনি ঘুমিয়েছেন 25 ঘন্টা 20 মিনিট 40 সেকেন্ড। কোনোটাই প্রাইম নাম্বার না। আপনাকে মিথ্যা করে প্রাইম নাম্বারের কথা বলেছি যাতে আপনি আগ্রহী হয়ে আমার সঙ্গে কথা বলেন। প্রাইম নাম্বারের প্রতি আপনার এই আগ্রহের কারণ কি? মনসুর সাহেব বললেন, একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, অখণ্ড অবস্থায় থাকছে, এই জন্যই ভালো লাগে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গণিতবিদ জন্মেছেন সবারই প্রাইম নাম্বার সম্পর্কে কৌতূহল। ভারতের মাদ্রাসের এক গণিতবিদ ছিলেন, আপনি তার নাম শুনেছেন? রামানুজন। হ্যাঁ, শুনেছি। প্রাইম নাম্বার সম্পর্কে ওনার আগ্রহ ছিল সীমাহীন। ওনার সেই বিখ্যাত গল্পটা কি জানেন স্যার? কোন গল্প? ওই যে নিদারুণ অসুস্থ হয়ে তিনি শুয়েছিলেন, শরীরের এমন অবস্থা যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। এই সময় তাকে এক ভদ্রলোক দেখতে এলেন। রামানুজন বললেন, তুমি যে গাড়িতে করে এসেছ তার নাম্বারটা কত? ভদ্রলোক নাম্বার বললেন। রামানুজন আনন্দিত ভঙ্গিতে বললেন, আরে প্রাইম নাম্বার! তুচ্ছ বিষয় নিয়ে কি কৌতূহল? মনসুর সাহেব রাগী গলায় বললেন, প্রাইম নাম্বার তুচ্ছ বিষয়? অবশ্যই তুচ্ছ বিষয়। মৌলিক সংখ্যায় এমন কি বিশেষত্ব আছে যে একে মাথায় নিয়ে নাচতে হবে? পৃথিবীর রহস্যের সবটাই শূন্যের ভেতর। যে কোনো রাশিকে শূন্য দিয়ে গুণ দিলে উত্তর হবে শূন্য। আবার সেই রাশিকে শূন্য দিয়ে ভাগ দিন, হয়ে যাবে অসীম। তুমি আমাকে এইসব শেখাতে এসো না, এসব আমার অজানা নয়। স্যার, আমরা হাঁটতে হাঁটতে গল্প করি। চলো। আপনার কাগজের প্যাকেটটা আমার হাতে দিন। তোমার হাতে দিতে হবে না, তুমি হাঁটো, এটা এমন কিছু ভারী নয়। ফিবোনাক্কি পাশাপাশি হাঁটছে। নিজের উপর রাগে মনসুর সাহেবের গা জ্বলে যাচ্ছে। ফিবোনাক্কিকে সঙ্গে নিয়ে হাঁটার মানে তাকে স্বীকার করে নেয়া। ফিবোনাক্কি, তুমি কি ধূমপান করো?
জি না স্যার, তবে আপনি যদি দেন একটা সিগারেট টেনে দেখতে পারি। আমার কাছে সিগারেট নেই, আমি ধূমপান করি না। না করাই ভালো, হার্টের 12টা বাজিয়ে দেয়। ফিবোনাক্কি? জি স্যার। ব্যাঙের পেটে মণি থাকে, তুমি জানো? আমি শুনেছি ব্যাঙের পেটের মণিকে বলে লাল। ভাদ্র আশ্বিন মাসে ব্যাঙ এই লাল উগড়ে মাটিতে ফেলে, এতে জায়গাটা আলো হয়ে যায়। আলো দেখে পোকামাকড় বসে, ব্যাঙ তখন এসব পোকামাকড় ধরে ধরে খায়। এইসব কেন জিজ্ঞেস করছেন? তোমার জ্ঞান কতটুকু তা জানার চেষ্টা করছি। কি জানলেন? জানলাম যে আমার যে জ্ঞান এবং তোমার যে জ্ঞান তা একই। তুমি আমার চেয়ে বেশি কিছু জানো না, অর্থাৎ তুমি ফিবোনাক্কি নও, কিছুই নও। তুমি আমার কল্পনা, এবং এই সত্য আমি খুব সহজে প্রমাণ করতে পারি। কিভাবে করবেন? কাউকে না কাউকে আমি পাবো যে নেত্রকোনার দিকে যাচ্ছে, তাকে ডেকে জিজ্ঞেস করব সে তোমাকে দেখতে পাচ্ছে কিনা। সে যদি তোমাকে দেখতে না পায় তাহলে তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি আমার উত্তপ্ত মস্তিষ্কের সৃষ্টি। ফিবোনাক্কি চুপ করে রইল। মনসুর সাহেব বললেন, আমার এই ক্ষুদ্র পরীক্ষা তোমার কাছে কেমন মনে হচ্ছে? খুব ভালো পরীক্ষা স্যার। তুমি কি এই পরীক্ষার ভেতর দিয়ে যেতে চাও? অবশ্যই যেতে চাই, কেন যেতে চাইব না? পরীক্ষাটা হলে আমারই লাভ। কি লাভ? আপনি বুঝবেন যে আমি কল্পনা নই, আমার অস্তিত্ব আছে, এবং আমার কথা আপনার মন দিয়ে শোনা উচিত। আমি আপনাকে বিপদে ফেলার জন্যে বা বিভ্রান্ত করার জন্য আসিনি, আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। মনসুর সাহেব কথা বললেন না, নিঃশব্দে হাঁটতে লাগলেন। এই মুহূর্তে একজন কাউকে তার প্রয়োজন যে নেত্রকোনা যাচ্ছে বা নেত্রকোনা থেকে ফেরত আসছে। কাকে যেন আসতে দেখা যাচ্ছে, বাঁধের উপর উঠে এলো, সিগারেট বা বিড়ি টানছে, আগুনের ফুলকি উঠানামা করছে। মনসুর সাহেব দাঁড়িয়ে পড়লেন, আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলেন। ফিবোনাক্কির গলাতেও আগ্রহ ঝরে পড়ল। স্যার, কেউ একজন আসছে। মনসুর সাহেব এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। এই বয়সে উত্তেজনা ভালো না, তাছাড়া ডাক্তার বলে দিয়েছে তার প্রেশারের সমস্যা আছে নর্মালের চেয়ে বেশি। প্রেশারের মানুষদের জন্য উত্তেজনা শুভ না। সিগারেট টানতে টানতে যে আসছিল সে মনসুর সাহেবের সামনে এসে থমকে দাঁড়ালো। সিগারেট ফেলে দিয়ে চুপ করে বসে মনসুর সাহেবের পা ছুঁয়ে সালাম করে ফেলল। মনসুর সাহেব চিনতে পারলেন না, অন্ধকারে চেনার কথাও না, তার পুরানো ছাত্রদের কেউ হবে। মনসুর সাহেব বললেন, থাক থাক, সালাম লাগবে না, বলেই বিরক্ত হলেন। এই বাক্যটা সবসময় সালাম শেষ হবার পর বলা হয়, কাজেই এটা অর্থহীন বাক্য। কেমন আছেন স্যার? ভালো। অনেকদিন পর আপনাকে দেখলাম, রোগা হয়ে গেছেন। শরীর তেমন ভালো যাচ্ছে না। কি স্যার? চোখে সমস্যা, তারপর তোমার ইদানিং প্রেশারও সম্ভবত বেড়েছে, নর্মালের চেয়ে বেশি। খুব হাঁটাহাঁটি করবেন, প্রেশার আর ডায়াবেটিস এই দুইয়ের একটাই ওষুধ, হন্টন। ফিবোনাক্কি হঠাৎ কথা বলল, ভাই, আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, আমার নাম ফিবোনাক্কি। কি নাক্কি? ফিবোনাক্কি, একটু অদ্ভুত নাম। আপনি কে? আমিও আপনার মতোই আপনার স্যারের ছাত্র। ও। ফিবোনাক্কি হাসতে হাসতে বলল, ছাত্রে ছাত্রে ধুল পরিমাণ। ছাত্রে ছাত্রে ধুল পরিমাণ মানে কি? কথার কথা বললাম, সব কথাকে গুরুত্ব দিতে নেই। ভাই, আপনি এখন চলে যান, আমরা হাঁটা শুরু করি, স্যারের সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে। আপনার নামটা কি যেন বললেন? ফিবোনাক্কি। আপনি কি বাঙালি? এই মুহূর্তে 100% বাঙালি। জীবনানন্দ দাশের কবিতার লাইনও জানি, শুনবেন? জি না। শুনুন না, ভালো লাগবে। জি না, কবিতা শুনব না। তাহলে আপনি আর আপনার স্যারকে আটকে রাখবেন না, ছেড়ে দিন, ওনার সঙ্গে আমার ভয়াবহ ধরনের জরুরি কিছু কথা আছে। মনসুর সাহেব নিঃশব্দে হাঁটছেন, ফিবোনাক্কি হাঁটছে তার পাশে পাশে। ফিবোনাক্কি বলল, স্যার, আপনার পরীক্ষার ফলাফল তো মনে হয় পজিটিভ। আপনার ওই ছাত্র তো আমাকে দেখতে পেল এবং কথাবার্তাও বলল। এখন কি আপনি মোটামুটি নিশ্চিত হয়েছেন যে আমার একটা অস্তিত্ব আছে, আমি কল্পনার কেউ না? মনসুর সাহেব কিছু বললেন না। স্যার, বাঁধের নিচে নৌকা বাঁধা আছে, খালি নৌকা, ওইখানে একটু বসবেন, জরুরি কথা দ্রুত সেরে ফেলতাম। ঢালু বাঁধ, নামতে কষ্ট। ফিবোনাক্কি মনসুর সাহেবের হাত থেকে কাগজের প্যাকেট নিয়ে নিল, মনসুর সাহেবকে হাত ধরে সাবধানে নামালো।
দুজন চুপচাপ নৌকার গলুয়ে মুখোমুখি বসে আছে। প্রথম কথা বললেন মনসুর সাহেব। বলো, কি বলবে? স্যার, আপনি খুব বড় একটা কাজ করছেন। কত বড় কাজ যে করছেন সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি আপনাকে সাহায্য করতে এসেছি। তুমি কে? আমি এসেছি শূন্য জগৎ থেকে। মনসুর সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সবই কেমন জট পাকিয়ে যাচ্ছে। ফিবোনাক্কি বলল, আমার জগৎটাকে আমি ব্যাখ্যা করব? করতে পারো। আপনার ভেতর কোনো আগ্রহ দেখছি না। আপনি যদি কোনো আগ্রহ না দেখান তাহলে আমি কথা বলে আরাম পাবো না। আগ্রহ বোধ করছি না বলেই তুমি আগ্রহ দেখছো না। আগ্রহ না দেখালেন কি বলছি মন দিয়ে শুনুন। শুনছি। স্যার, এই পৃথিবীর বস্তু জগৎ হচ্ছে ত্রিমাত্রিক। পৃথিবীর বস্তু জগতের প্রতিটি বস্তুর আছে 3টি মাত্রা: দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। ঠিক না স্যার? হ্যাঁ। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে সময় নিয়ে এসে সময়কে একটি মাত্রা ধরে পৃথিবীর বস্তু জগৎকে কেউ কেউ 4 মাত্রার জগৎও বলেন। তবে আমাদের বোঝার জন্যে পৃথিবীর জগৎটাকে 3 মাত্রার জগৎ বলা চলে। ঠিক আছে স্যার? 3 মাত্রার জগতের মতো 2 মাত্রার জগৎও তো হতে পারে, পারে না স্যার? পারে না স্যার, যে জগতে শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা বলে কিছু নেই। থিওরিটিক্যালি থাকতে পারে। 2 মাত্রার জগতের মতো 1 মাত্রার জগৎও থাকতে পারে, যে জগতের সব বস্তু শুধু দৈর্ঘ্য আছে, আর কিছু নেই। থাকতে পারে না স্যার? এখন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে আসুন। শূন্য মাত্রার জগৎও তো থাকতে পারে, যে জগতে কোনো মাত্রা নেই। মাত্রা নেই বলে মাত্রার বন্ধনও নেই। শূন্য মাত্রার জগৎ এবং অসীম মাত্রার জগৎ কি একই নয়? মনসুর সাহেব তাকিয়ে আছেন। ফিবোনাক্কি বলল, শূন্য এবং অসীম এই দুটি সংখ্যার ধর্ম একরকম। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে উত্তর হয় শূন্য, আবার যে কোনো সংখ্যাকে অসীম দিয়ে গুণ করলে উত্তর হয় অসীম। এখন স্যার আপনি বলুন, শূন্যকে অসীম দিয়ে গুণ করলে কি হবে? মনসুর সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ফিবোনাক্কি বলল, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আপনার সমাধান মানব জাতির জন্য বিরাট ব্যাপার হবে। এই সমাধানের জন্য মানুষ শূন্যের প্রবেশ। মনসুর সাহেব তার কথা থামিয়ে মেঘ স্বরে ধমকে উঠলেন, স্টপ! ফিবোনাক্কি থতমত খেয়ে চুপ করে গেল। মনসুর সাহেব বললেন, তুমি কোনো কথা বলবে না। তোমার কোনো অস্তিত্ব নেই। তুমি আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, এর বেশি কিছু না। এর আগেই কিন্তু তৃতীয় এক ব্যক্তি, আপনার ছাত্র, আমাকে দেখতে পেরেছে, আমার সঙ্গে কথা বলেছে। আমার ওই ছাত্র আমার মনের কল্পনা। তুমি যেমন আমার কল্পনা থেকে এসেছ, সেও এসেছে। সে যে আচরণ আমার সঙ্গে করেছে, কোনো ছাত্র আমার সঙ্গে এ ধরনের আচরণ করবে না। আমাকে উপদেশ দিচ্ছে, বলছে হন্টন করবেন। হন্টন আবার কি? সামান্য রসিকতা আপনার ছাত্র আপনার সঙ্গে করতে পারবে না? পারা উচিত, কিন্তু পারে না। আমার 32 বছরের শিক্ষকতা জীবনে কোনো ছাত্র আমার সঙ্গে রসিকতা করেনি। তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ঘুটঘুটে অন্ধকারে আমার সঙ্গে তার দেখা। সে অন্ধকারে আমাকে চিনে ফেলল। কেমন করে চিনল? মনসুর সাহেব উঠে পড়লেন। ফিবোনাক্কি বলল, স্যার চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। আর শোনো, খবরদার আমার পেছনে পেছনে আসবে না। বাঁধে তুলে দিই। খাড়া বাঁধ, একা উঠতে পারবেন না। খুব পারবো, তুমি আসবে না বললাম। মনসুর সাহেব দেখলেন তারপরেও ফিবোনাক্কি তাকে অনুসরণ করছে। মনসুর সাহেব বাসার কাছাকাছি এসে আবারও কড়া করে ধমক দিলেন। ফিবোনাক্কি বলল, ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি, তবে কাছাকাছিই থাকবো, যদি প্রয়োজন হয়। ফিবোনাক্কি ক্লান্ত ভঙ্গিতে চলে গেল। গেট খুলে কম্পাউন্ডের ভেতর মনসুর সাহেব বললেন, হরমুজ ফিরে এসেছে। একদিন থাকার কথা বলে 2 দিন কাটিয়ে এসেছে। মেয়ের বাড়ি থেকে আসার পর প্রথম কয়েকদিন হরমুজের মেজাজ খুব ভালো থাকে। আজ তার মেজাজ অত্যন্ত ভালো। কথা বলার জন্য সে ছটফট করছে, বলার লোক পাচ্ছে না। মনসুর সাহেবকে দেখে তার তীব্র আনন্দ হলো। সে গ্যারেজের বারান্দায় কেরোসিনের চুলায় ভাত চড়িয়েছে। ডাল ইতিমধ্যে নেমে গেছে। ইচ্ছা করলে কয়েক টুকরা বেগুন ভেজে ফেলা যায়। ঘরে বেগুন আছে, তবে না ভাজলেও ক্ষতি নেই। ডাল ভাত দিলেই স্যারের চলবে। বেগুন ভাজা দেখলে উনি বিরক্ত হতে পারেন। হরমুজ একগাল হেসে বলল, স্যার কেমন আছেন? ভালো। আপনারা নিয়ে খুব চিন্তায় ছিলাম। কেন? আপনার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা, কি খাইলেন না খাইলেন? কোনো অসুবিধা হয়নি। তোমার মেয়ে ভালো? আপনার দোয়ায় স্যার, মেয়ে ভালো আছে।
তবে স্যার শরীর দুর্বল। ডাক্তার ওষুধ একটা দিয়েছে 70 টাকার দাম। চিন্তা করেন, 9 আঙ্গুলের এক বোতল, তার দাম 70 টাকা। মনসুর সাহেব প্রসঙ্গান্তরে চলে গিয়ে বললেন, একটা কাজ করে দিতে পারবে হরমুজ? অবশ্যই পারবো। গেটের বাইরে গিয়ে দেখো তো কোনো ছেলে আছে কিনা। কি ছেলে? যুবক এক ছেলে। আমার কাগজগুলি ছিল তার হাতে, 5 দিস্তা কাগজ। হরমুজ তৎক্ষণাৎ বের হয়ে গেল। লোকটাকে সে পেল না। কেউ ছিল না? জি না, কেউ ছিল না। ভালো করে দেখেছ? খুব ভালো করে দেখেছি। স্যার, খানা হয়ে গেছে, দিয়ে দেব? না, খিদে নেই, আজ কিছু খাবো না। মনসুর সাহেব রাত 9টা বাজার আগেই ঘুমোতে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল রাত 2টায়। আকাশে চাঁদ উঠেছে। চাঁদের ক্ষীণ আলোয় সব কেমন ভৌতিক লাগছে। দীর্ঘকাল পর তার একটু ভয় ভয় করতে লাগল। তিনি হারিকেন জ্বালালেন। ঘুম যখন ভেঙেছে তখন একটু কাজ করা যাক, ফাইলপত্র নিয়ে বসা যাক। অনেকদিন কিছু লেখা হয়নি, অবহেলা করা হচ্ছে। বয়স হচ্ছে, বয়সের প্রধান ধর্ম আলস্য, কাজ এড়ানোর অজুহাত খোঁজা। অথচ উল্টোটাই হওয়া উচিত ছিল। অল্প বয়স্করা আলস্য দেখাতে পারে, তাদের হাতে সময় আছে। তার হাতে সময় কই? বৃদ্ধরা কাজ করবে যন্ত্রের মতো, কোনো দিকে তারা তাকাবে না, কারণ তাদের ঘন্টা বেজে গেছে। ঢং 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 ঘন্টা বেজেই যাচ্ছে। একদিন শেষ ঘন্টা বাজবে, তখন। আচ্ছা, শূন্য জগতের ব্যাপারগুলি কেমন? ফিবোনাক্কি কথাটা মন্দ বলেনি। মাত্রাহীন জগৎ হল অসীম মাত্রার জগৎ। তার পিপাসা বোধ হচ্ছে। লেবুর শরবত খেয়ে ঘুমোতে যাননি। পিপাসা হবারই কথা। চিনি, লেবু কিছুই কেনা হয়নি। আজও ছোট বাজারে গিয়ে শুধু কাগজ কিনে ফিরেছেন। তার একজন অ্যাসিস্ট্যান্ট থাকলে মন্দ হতো না। হরমুজের মতো অ্যাসিস্ট্যান্ট না, ফিবোনাক্কির মতো অ্যাসিস্ট্যান্ট, যার সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়। যে যুক্তি নির্ভর কথা বলবে, প্রয়োজনে ছোটোখাটো কাজও করে দেবে। যেমন চট করে গ্লাস ভর্তি লেবুর শরবত নিয়ে এলো, কাগজপত্র গুছিয়ে রাখলো। ভালো কথা, তিনি যে 5 দিস্তা কাগজ কিনেছিলেন, সেই কাগজ তো রয়ে গেছে ফিবোনাক্কির কাছে। স্পষ্ট মনে আছে, দুজন নৌকায় বসে কথা বলছেন, কাগজের প্যাকেটটা ফিবোনাক্কির হাতে। নৌকা থেকে তিনি রাগ করে উঠে এলেন, প্যাকেট নেওয়া হলো না। বাসার কাছাকাছি এসে ফিবোনাক্কিকে ধমকে বিদায় করলেন। প্যাকেট ফেরত নিতে ভুলে গেলেন। কাগজ ছাড়া তিনি হারিকেন জ্বালিয়ে করবেন কি? মনসুর সাহেব বিরক্ত মুখে ঘর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন। এখান থেকে দেয়ালের বাইরের খানিকটা অংশ দেখা যায়। ফিবোনাক্কি কি আছে সেখানে? আচ্ছা, তিনি হাস্যকর চিন্তা করছেন কেন? কল্পনার মানুষকেই বাস্তব মানুষ হিসেবে ভাবতে শুরু করছেন। তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? মাথা খারাপ রোগ তাদের বংশে আছে। তার দাদাজান 40 বছরে হঠাৎ একদিন বদ্ধ উন্মাদ হয়ে গেলেন। রাতে ঘুমোচ্ছিলেন, ঘুম ভেঙে স্ত্রীকে ডেকে তুলে বললেন, ওগো, আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, আমার মাথায় পানি ঢালো। দাদিজান ভয়ে অস্থির হয়ে পানি আনতে গেলেন। দাদাজান বললেন, বউ শোনো, পানি আনতে যাবার আগে দড়ি এনে আমাকে খাটের সঙ্গে বেঁধে রাখো, নয়তো দেখবে আমি ঝাঁপ দিয়ে দোতলা থেকে নিচে পড়ে গেছি। পাগল মানুষ তো, কিছুই বলা যায় না। মনসুর সাহেবের দাদিজান দড়ি আনার আগে বালতি ভর্তি পানি এনে দেখেন মানুষটা বিছানায় নেই, ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছে। তখনও জ্ঞান আছে, কথা বলতে পারছে। মৃত্যুর আগে মানুষটা বিড়বিড় করে বলল, তোমার মনে কোনো কষ্ট রাখবে না, এটা আত্মহত্যা না, আমি আত্মহত্যার মানুষ না। মানুষ খারাপ হয়ে গেছে বলে এই কাজ করেছি। মাথাটা হঠাৎ খারাপ হয়ে গেল, বড় আফসোস। তার মাথাটাও কি হঠাৎ খারাপ হয়ে গেছে? তিনি নিশিরাতে বারান্দায় দাঁড়িয়ে ফিবোনাক্কি নামক কল্পনার এক যুবককে ভাবতে শুরু করলেন। মনসুর সাহেব ডাকলেন, ফিবোনাক্কি। সঙ্গে সঙ্গে উত্তর এলো, জি স্যার, আমি আছি। হ্যাঁ, সে আছে তো বটেই, ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে। চাঁদের মরা আলোয় সুদর্শন এক তরুণ দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। ফিবোনাক্কি। জি স্যার। আমার কাগজের প্যাকেট তো তোমার কাছে ছিল। জি। কোথায় সেগুলি? নষ্ট করে ফেলেছি। নষ্ট করে ফেলেছি মানে? আপনি আমার উপর রাগ করলেন, আমার মনটা হলো খারাপ, আমি মন খারাপটা ঝাড়লাম কাগজের উপর। তুমি কি করলে? এতগুলি কাগজ কুচি কুচি করে ছিঁড়ে ফেললে? জি না, কাগজগুলি দিয়ে নৌকো বানিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছি। কি বললে? কাগজের নৌকা বানিয়ে নদীতে ভাসিয়েছি, অনেকগুলি নৌকা হয়েছে,
দেখতে খুব ভালো লাগে। সকালে মর্নিং ওয়াক করার জন্য যদি নদীর পাড়ে আসেন তাহলে দেখবেন একটা নৌকাও নষ্ট হয়নি। আচ্ছা, নৌকাগুলি ছেড়েছিও আপনার প্রিয় রাশিমালা অনুযায়ী। প্রথম ছাড়লাম একটা, তারপর একটা, তারপর একসঙ্গে দুটা, তারপর একসঙ্গে তিনটা, তারপর পাঁচটা। চুপ করো। জি আচ্ছা স্যার। ফিবোনাক্কি? জি স্যার। সত্যি করে বলো তো, আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? মাথা খারাপের ব্যাপারটা আমাদের পরিবারে আছে। আমার দাদা জানের মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি জানি। তুমি জানো? আমি শূন্য জগতের একজন, সব কিছুই আমার জানা থাকার কথা। আপনার দাদা জানের হঠাৎ পাগল হয়ে যাওয়ার ব্যাপারটা আমি জানি। একদিন তিনি ছাদে পাটি পেতে ঘুমোচ্ছিলেন, হঠাৎ তার স্ত্রীকে ডেকে বললেন, ওগো ওঠো, আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। মনসুর সাহেব ফিবোনাক্কিকে থামিয়ে দিয়ে বললেন, তুমি এসব জানো কারণ তুমি এসেছো আমার কল্পনা থেকে। সঙ্গত কারণেই আমি যা তুমি তাই জানবে। আপনার দাদা যেন আমার মতো অঙ্ক করতে ভালোবাসতেন, তাই না স্যার? তার ট্রাঙ্ক ভর্তি ছিল গুটি গুটি হাতে লেখা কাগজ। স্যার, আপনি কি সেসব দেখেছেন? দেখেছি। বেশিরভাগই উই পোকায় কেটে ফেলেছিল। অল্প যা রক্ষা পেয়েছিল আপনি তা আপনার ফাইলে যত্ন করে রেখেছেন। আমি রাখিনি, আমার বাবা রেখেছিলেন। বাবার কাছ থেকেই আমি পেয়েছি। আপনার বাবাও তো স্যার অঙ্কের ছাত্র ছিলেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্কে MA ডিগ্রি নেন, গোল্ড মেডেল পেয়েছিলেন। আপনারা তাহলে 3 পুরুষের গণিতজ্ঞ। অঙ্কে তো আপনারও MA ডিগ্রি আছে, আপনি নিজেও তো কালীনারায়ণ স্কলার। ইউনিভার্সিটি বা কলেজে ইচ্ছা করলেই আপনি ভালো চাকরি পেতে পারতেন, তা না করে স্কুলে চাকরি নিলেন কেন? চট করে পেয়ে গেলাম, ঝামেলা কম, নিরিবিলি। আপনার বাবাও ঝামেলা পছন্দ করতেন না, নিরিবিলি কাজ করতে চাইতেন। তিনিও তো অতি অল্প বয়সে মারা গেছেন। তার মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু? মনসুর সাহেব জবাব দিলেন না। তার কপালে ঘাম জমছে, শরীর কাঁপছে। ফিবোনাক্কি বলল, স্যার, একটা জটিল রাশিমালার সমাধান আপনারা 3 পুরুষ ধরে চেষ্টা করছেন। চতুর্থ পুরুষ বলে আপনাদের কিছুই নেই। কিছু করার হলে আপনাকেই করতে হবে। যদি কিছু করতে না পারেন তাহলে আপনাতেই সব শেষ। স্যার, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। তুমি কেউ না, তুমি আমার অবচেতন মনের কল্পনা। যদি কল্পনাও হয়ে থাকি তাতেও তো ক্ষতি নেই, কাজ হওয়া নিয়ে কথা। তুমি কিভাবে সাহায্য করতে চাও? আপনি অনেক রাশিমালা নিয়ে কাজ করছেন। একটি রাশিমালা আছে যার যোগফল 0। অনেকগুলো রাশিমালার যোগফলই 0। ফিবোনাক্কি রাশিমালার একটি আছে যার ফলাফল 0। মনে পড়ছে না, খুঁজে বের করুন। কিছুক্ষণ চুপ করে থেকে মনসুর সাহেব বললেন, তোমাদের শূন্য জগৎটা কেমন? অন্যরকম। সে জগতে সবই 0। সেখানে আনন্দ, দুঃখ, বেদনা কিছুই নেই। আনন্দ, দুঃখ, বেদনা নেই। শূন্য জগৎ তো ভয়াবহ জগৎ। স্যার, আপনি ভুলে যাচ্ছেন, শূন্যের সঙ্গে অসীম সম্পর্কিত। আনন্দ, দুঃখ, বেদনা যেমন 0, তেমনি একই সঙ্গে অসীম। আপনি রহস্যের খুব কাছাকাছি আছেন, খুব কাছাকাছি। আপনি নিজেও তা জানেন, জানেন না? হ্যাঁ, জানি। স্যার, আপনি খুব কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছেন। রহস্যের খুব কাছাকাছি এসে মানুষ ভেঙে পড়ে। আপনার দাদাজান ভেঙে পড়েছিলেন। আপনার বাবার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। মনসুর সাহেবের শীত করতে লাগলো। চৈত্র মাসের রাতে এরকম শীত লাগার কথা নয়। স্যার, আমি এসেছি আপনাকে সাহস এবং শক্তি জোগানোর জন্যে। তুমি আমার অবচেতন মনের ছায়া, তাতে কোনো ক্ষতি নেই। আপনি কাজ শুরু করুন, যেভাবে বলছি সেইভাবে। থ্যাংক ইউ। স্যার, আমি আপনাকে কী পরিমাণ ভালোবাসি তা আপনি জানেন না। তুমি তো ভালোবাসবেই, তুমি আমারই অংশ। সবসময় মানুষের নিজের অংশই যে মানুষকে ভালোবাসে তা তো নয়, কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে বেঁচে থাকে। তোমাকে ধন্যবাদ। আচ্ছা শোনো, আমি কি স্বপ্ন দেখছি? আমি যে জগতে বাস করি সেই জগতে স্বপ্ন ও বাস্তবের কোনো সীমারেখা নেই। স্বপ্ন যা বাস্তবতা।
ফিবোনাক্কি? জি স্যার। তুমি কি চা বানাতে পারো? কেন বলুন তো? তাহলে চা বানাতে বলতাম, চা খেয়ে অঙ্ক শুরু করতাম। ফিবোনাক্কি হেসে ফেলল। হাসছ কেন? এমনি হাসছি স্যার। আপনি চা খেতে পারবেন না, ঘরে চিনি নেই। আপনি চিনি ছাড়া চা খেতে পারেন না। তাছাড়া রাত প্রায় শেষ হতে চলল, কিছুটা হলেও বিশ্রাম আপনার দরকার। শুয়ে পড়তে বলছো? হ্যাঁ। একটা কথা ফিবোনাক্কি, শূন্য জগতে মানুষের আয়ু কি? মানুষ সে জগতে কতদিন বাঁচে? সেই জগতে মানুষের আয়ু একই সঙ্গে শূন্য, একই সঙ্গে অসীম। বুঝতে পারছি না। সেটা হচ্ছে অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার জগৎ। বুঝতে পারছি না। স্যার, আপনি বিশ্রাম করুন, ঘুমোতে চান। আমার ঘুমোতে ভয় লাগছে। কেন? হঠাৎ হয়তো ঘুম ভেঙে আমার দাদাজানের মতো। ওনার সমস্যা আপনার হবে না। কেন? ওনার পাশে সেই দুঃসময়ে কেউ ছিল না, আপনার পাশে আমি আছি। তুমি কি সত্যি সত্যি আমার কল্পনা, নাকি তুমি শূন্যের জগৎ থেকে উড়ে এসেছ? আমি আপনার কল্পনা, কিন্তু আমার বাস শূন্য জগতে। কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন, খুব শিগগিরই বুঝতে পারবেন। আপনার কাজ শেষ করুন। কাগজ তো নেই, কিভাবে কাজ করব? মনসুর সাহেব ঘরে ফিরে এলেন, হারিকেন নিভিয়ে বিছানায় গেলেন। ভয়াবহ ক্লান্তি তাকে আচ্ছন্ন করে ফেলছে। আকাশে মরা চাঁদ সেই আলো এসে পড়েছে তার বিছানার এক অংশে। শূন্য জগতে কি চন্দ্রলোক আছে? সেই জগতে কি জ্যোৎস্নার ফুল ফোটে, পাখি গান গায়? এভরিথিং ওয়াজ ওয়ান্স ক্রিয়েটেড ফ্রম নাথিং। শূন্য থেকে সব সৃষ্টি হয়েছে, শূন্যতেই সব ফিরে যাবে। মনসুর সাহেবের মাথায় যন্ত্রণা হচ্ছে, ভোঁতা যন্ত্রণা। মানুষের প্রধান অংশ কি? মানুষের প্রধান অংশ তার চেতনা। এই চেতনাকে ধারণ করছে শরীর। শরীরকে বাদ দিয়ে চেতনার যে অস্তিত্ব, সেই অস্তিত্বের জগতে কি শূন্যের জগৎ, নাকি এর বাইরেও কিছু? খাটের নিচায় ইঁদুর খচখচ করছে। এই অতি ক্ষুদ্র প্রাণীর চেতনা কি আদি চেতনারই অংশ, বিরাট এক রাশিমালা, যে রাশিমালার যোগফল শূন্য? শরীরে এত ক্লান্তি, অথচ ঘুম আসছে না। ঘুম আনতে হলে কি করতে হয়? মেষ গুনতে হয়। মনসুর সাহেব মেষের বিশাল পাল কল্পনা করতে লাগলেন। একটি মেষ আসছে, আবার একটি, এখন একটির সঙ্গে আসছে দুটি, এইবার তিনটি। মেষ পাল আসছে ফিবোনাক্কি রাশিমালায়। 1, 1, 2, 3, 5, 8, 13। আচ্ছা, এখন এই মেষের পালে কয়েকটা নেকড়ে ঢুকিয়ে দেওয়া যাক। নেকড়েগুলি মেষ খেতে শুরু করবে। ব্যাপারটা এমনভাবে ঘটবে যে মেষ এবং নেকড়ের সংখ্যা শুরুতে সমান থাকলেও সময়ের সঙ্গে কমতে শুরু করবে। নেকড়ে যেমন মেষ মারবে, তেমনি মেষরা নেকড়ে মারবে। কাজেই নেকড়ের জন্য একটি রাশিমালা প্রয়োজন। মনসুর সাহেব উঠে বসলেন। পাওয়া যাচ্ছে, কিছু একটা পাওয়া যাচ্ছে। কাগজ ঘরে নেই, কাগজের খুব প্রয়োজন ছিল। 7। বদরুল চোখ বড় বড় করে বলল, আবার কাগজ? মনসুর সাহেব বললেন, হ্যাঁ। মনসুর সাহেবের চোখ লাল, চুল উস্কো খুস্কো, গায়ে জ্বর আছে। আজ তিনি ক্লাসেও যাননি। কাগজ কতগুলো দেব? 5 দিস্তা? না, 10 দিস্তা। গতকালই তো স্যার 5 দিস্তা কাগজ নিয়ে গেছেন, শেষ হয়ে গেছে? হ্যাঁ। এক রাতে অঙ্ক করে ভরিয়ে ফেলেছেন? না, অন্য কাজে। বদরুল কৌতূহল চাপতে পারল না, আগ্রহ নিয়ে বলল, 5 দিস্তা কাগজ দিয়ে কী করেছেন? নৌকা বানালাম। নৌকা বানালেন? কাগজের নৌকা? সেই নৌকা দিয়ে কী করলেন স্যার? মনসুর সাহেব অস্বস্তির সঙ্গে বললেন, নদীতে ভাসিয়ে দিয়েছি। বদরুলের মুখ হা হয়ে গেল। সে গলার বিস্ময় চাপা দেওয়ার প্রাণপণ চেষ্টা করতে করতে বলল, মগরা নদীতে সব কাগজের নৌকা ভাসিয়ে দিয়েছেন? খুব ভালো করেছেন। পোলাপানরা কাগজের নৌকা ভাসাবে, আমরা ভাসাবো না তা হয় না। বসেন স্যার, চা খান। না, চা খাবো না, শরীর ভালো না। চা না খেলেও একটু বসুন। আপনার মতো জ্ঞানী লোকের পাশে কিছুক্ষণ থাকলেও গায়ে জ্ঞানের বাতাস লাগবে। প্লিজ স্যার, চেয়ারটায় বসুন।
মনসুর সাহেব কথা বাড়ালেন না, বসলেন। আপনি হলেন স্যার জ্ঞান সমুদ্র। ছোটোখাটো জ্ঞানই প্রায়ই দেখা যায়, জ্ঞান চৌবাচ্চা, জ্ঞান ডোবা, জ্ঞান পুকুর, কিন্তু জ্ঞান সমুদ্র কখনো দেখা যায় না। আপনি যে এসে বসে থাকেন এত ভালো লাগে। মনসুর সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটা ভালো রসিকতা করছে। সে সবার সঙ্গেই রসিকতা করে না শুধু তার সঙ্গেই করছে? বদরুল চোখ বড় বড় করে বলল, আমি স্যার একটা কাজ করব। আপনার কিছু পায়ের ধুলা ডানোর একটা টিনে ভরে রাখব। জীবনের একটা সঞ্চয় হয়ে থাকবে। লোকজনদেরকে বলতে পারবো, হায়াত মৌতের কথা তো বলা যায় না, হঠাৎ একদিন মরে গেলেন, তখন ধুলা পাবো কোথায়? আমি আজ উঠি বদরুল? জি আচ্ছা। মনসুর সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, রসিকতা আমি করতে পারি না, সবাই সব জিনিস পারে না। রসিকতা করার বিদ্যা আমার অনায়ত্ত। তুমি করতে পারো, তোমার রসিকতা শুনতে ভালো লাগে। তোমার রসিকতা শোনার লোভেই মাঝে মাঝে এখানে এসে বসে থাকি। বদরুল হাঁ করে তাকিয়ে রইল। মনসুর সাহেব বললেন, তোমাকে দেখি আর ভাবি প্রকৃতি মানুষকে কত বিচিত্র ক্ষমতা দিয়েই না পাঠিয়েছেন। রসিকতা করতে হলে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন। তুমি নির্বোধ, তারপরেও তুমি অসাধারণ সব রসিকতা করো। তোমাকে এই ক্ষমতা দিয়ে প্রকৃতির চোখে আঙুল দিয়ে আমাদের একটা জিনিস বুঝিয়ে দেন, তা হচ্ছে, দেখো, আমাকে দেখো, দেখো কি করতে পারি। বদরুল, যাই, শরীরটা ভালো লাগছে না, নয়তো আরও কিছুক্ষণ বসতাম। তিনি সরাসরি বাসার দিকে রওনা হলেন না, স্কুলে গেলেন। তার পকেটে একটা দরখাস্ত, সেখানে লিখলেন, আমার শরীর খুবই অসুস্থ, স্কুলের দায়িত্ব পালনে বর্তমানে অক্ষম, আমার অতি জরুরি কিছু ব্যক্তিগত কাজও শেষ করা প্রয়োজন, কাজেই আমি আর স্কুলে আসবো না বলে স্থির করেছি। অবসর গ্রহণের আগেই আমি অবসর প্রার্থনা করছি। হেডমাস্টার সাহেব স্কুলে ছিলেন না। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে সরকার গম দিচ্ছে, তিনি সেই গমের ব্যাপারে সিও সাহেবের সঙ্গে কথা বলতে গেছেন। কখন ফিরবেন ঠিক নেই। মনসুর সাহেব হেড স্যারের টেবিলে দরখাস্ত রেখে বাসার দিকে রওনা হলেন। তার গায়ের তাপ আরও বেড়েছে। তিনি ঠিকমতো পা ফেলতেও পারছেন না। তার মনে হলো প্রকৃতির একটা নিষ্ঠুর দিক আছে। এই নিষ্ঠুরতা তিনি মানুষের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রয়োগ করেন। বয়সের সঙ্গে মানুষের জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, বিচক্ষণতা বাড়ে, যুক্তি বাড়ে, কিন্তু এইসবের সমন্বয় করে কাজ করার যে ক্ষমতা, তা কমতে থাকে। পরিপূর্ণ মাত্রায় সব দেওয়ার শেষে হঠাৎ একদিন তিনি একসঙ্গে সব কেড়ে নেন। হরমুজ বলল, স্যার আপনার কি হয়েছে? শরীর ভালো না, জ্বর আসছে, আর কিছু না। দুপুরে আমি কিছু খাবো না, উপাস দেব। ডাক্তার আনি? না, ডাক্তার লাগবে না, তুমি ব্যস্ত হও না। আপনার শরীরে এই অবস্থা, আমি ব্যস্ত হব না? এটা স্যার কি বলেন? তুমি ভালো করে আমাকে লেবুর শরবত দাও, আর কিচ্ছু লাগবে না। লেবুর শরবত বানিয়ে এনে হরমুজ মনসুর সাহেবের গায়ে হাত রেখে প্রায় কেঁদে ফেলল। জ্বরে সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে। সে ভীত গলায় বলল, এ তো জটিল অবস্থা। মনসুর সাহেব ক্ষীণ গলায় বললেন, অবস্থা মোটেই জটিল না, অবস্থা সহজ। তুমি এখন আমার সামনে থেকে যাও, আমি কাজ করব। এই শরীরে কি কাজ করবেন? কাজ শুরু করলে শরীরের কথা মনে থাকবে না। আপনার পায়ে ধরি স্যার, আপনি বিশ্রাম করেন। হরমুজ সত্যি সত্যি পা ধরতে এগিয়ে এলো। মনসুর সাহেব ধমক দিয়ে তাকে বিদায় করে সত্যি সত্যি কাগজ কলম নিয়ে বসলেন। পুরানো সব ফাইল বের করলেন, সব হাতের কাছে থাকুক। একটা ভালো ক্যালকুলেটর থাকলে খুব উপকার হতো, হিসেবগুলি দ্রুত করা যেত। আজিজ ব্যাপারীকে বললে সে এনে দেবে। এই লোক তাকে পছন্দ করে, খুবই পছন্দ করে। এই জীবনে তিনি তেমন কিছু পাননি, মানুষের ভালোবাসা পেয়েছেন। হরমুজের কথা ধরা যাক, তাকে অসুস্থ দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। হেডমাস্টার সাহেবের কথাই ধরা যাক, তিনি অসুস্থ শুনলে ভদ্রলোক স্কুল ছুটি দিয়ে সব ছাত্র নিয়ে চলে আসবেন। ডাক্তার বজলুর রহমান, এমনকি বদরুল। মাথায় যন্ত্রণা হচ্ছে, তীব্র যন্ত্রণা। একটু আগে লেবুর শরবত খেয়েছেন, এখন আবার পিপাসা বোধ করছেন। শরীরও কাঁপছে। ঘরে থার্মোমিটার থাকলেও জ্বর মাপা যেত, ঘরে কোনো থার্মোমিটার নেই। মনসুর সাহেব উবু হয়ে বসেছেন। বসার ভঙ্গির জন্যই কি লিখতে কষ্ট হচ্ছে? তিনি বুকের নিচে বালিশ দিয়ে শুয়ে পড়লেন। বুকে হাঁপ ধরছে। ধরুক, ঘরে আলো কমে আসছে। আকাশে কি মেঘ আছে? চৈত্র মাসে এসব কি শুরু হলো? দুদিন পরপর বৃষ্টি। মনসুর সাহেব অঙ্কের পাশাপাশি লিখলেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেও এলো পান। স্যার কেমন আছেন? মনসুর সাহেব মাথা ঘুরিয়ে দেখলেন ফিবোনাক্কি। দিনের বেলায় এই প্রথম তার দেখা পাওয়া। বাহ, সুন্দর চেহারা তো, এত সুন্দর চোখ। যে কোনো সুন্দর জিনিস দেখা মাত্র হাত দিয়ে ছুঁতে ইচ্ছা করে, শুধু চোখ ছুঁতে ইচ্ছা করে না। ফিবোনাক্কি আবার বলল, কেমন আছেন স্যার? ভালো। কাজ তো অনেক দূর করেছেন। চেষ্টা করছি। ওই দুটা লাইন কি স্যার কবিতা? হঠাৎ কবিতা লিখলেন যে? বুঝতে পারছি না। আমার মনে হয় আপনার এখন বিশ্রাম করা উচিত। শুয়ে থাকুন। শুয়েই তো আছি। চোখ বন্ধ করে শুয়ে থাকুন। অল্প কিছু বাকি আছে, ওইটা শেষ হলেই। মনসুর সাহেব কাগজের উপর ঝুঁকে পড়লেন। ফিবোনাক্কি বলল, আমাকে কিছু কাগজ দেবেন স্যার? কি করবে? নৌকা বানাবো, কাগজের নৌকা। ওই দিন নৌকা বানিয়ে খুব আরাম পেয়েছি। আপনি কি স্যার মগরা নদীতে আমার ভাসানো কাগজের নৌকা দেখেছেন? না। সবগুলি নৌকা যখন চলছিল দেখতে খুব মজা লাগছিল। তোমার কথায় আমার কাজের অসুবিধা হচ্ছে। তাহলে স্যার আর কথা বলবো না। আমি যদি নিঃশব্দে নৌকা বানিয়ে যাই তাহলে কি কাজের অসুবিধা হবে? না। স্যার ঘরে কি মোম আছে? কেন? নৌকা পানিতে ভাসালে সমস্যা যা হয় তা হলো কাগজ ভিজে যায়। কাগজ ভিজে নৌকা পানিতে তলিয়ে যায়। আমি ভাবছি মোম গলিয়ে নৌকার পেছনে লাগিয়ে দেব, তাহলে নৌকা ডুববে না। ঘরে মোম নেই। হরমুজকে দিয়ে আনানো যায় না? ফিবোনাক্কি, তুমি আমাকে বিরক্ত করছো। নৌকার নিচটায় মোম তো মাখিয়ে দিলে নৌকা ভারী হবে, বাতাসে সহজে দুলবে না। তুমি অকারণ কথা বলছো ফিবোনাক্কি, আমার চিন্তায় অসুবিধা হচ্ছে। আমি দুঃখিত স্যার। পাই সংখ্যাটির রহস্যময়তা সম্পর্কে আপনার কি ধারণা? পাই হল বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। আপাত দৃষ্টিতে কত সহজ একটা ব্যাপার। আপনার রাশিমালায় এই পাই নিয়ে আসা যায় না? তুমি আমাকে আমার মতো করে কাজ করতে দাও। আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমার কারো সাহায্যেরই প্রয়োজন নেই। স্যার খুব ভুল কথা বলছেন। একা একা আগানো যায় না, আগাতে হলে সাহায্য লাগে। সবার লাগে না। গণিতজ্ঞ এবেলিয়ানের লাগেনি, রামানুজনের লাগেনি, আমার দাদাজানের লাগেনি। আপনার দাদাজানকে এদের সঙ্গে তুলনা করাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠিক হচ্ছে। তিনি মহান গণিতজ্ঞ ছিলেন। তার প্রতিভা বাইরের কেউ জানতে পারেনি। ফিবোনাক্কি হাসছে, শব্দ করে হাসছে। মনসুর সাহেব বললেন, হাসছো কেন? হাসছি কারণ গণিতজ্ঞরা দুর্ভাগা। বেশিরভাগ গণিতজ্ঞের প্রতিভা অজ্ঞাত থেকে গেছে। সেই তুলনায় নিম্নমানের প্রতিভা অতি দ্রুত ছড়িয়ে পড়ে। যেমন যেমন ধরুন গানের প্রতিভা। একজনের সুন্দর গানের গলা, তার প্রতিভা কখনোই চাপা থাকবে না। সে গান গাইবে, কেউ তা শুনবে, তারা অন্যদের জানাবে। প্রতিভার খবর ছড়াবে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনের নিয়মে। কিন্তু আপনাদের বেলায় ব্যাপারটা ভিন্ন। আপনারা কাজ করবেন, সেই কাজ ফাইলবন্দি পড়ে থাকবে, একসময় ফাইল যাবে হারিয়ে। তুমি আমাকে বিরক্ত করছো ফিবোনাক্কি। তোমার জন্য আমি কাজ করতে পারছি না। আর বিরক্ত করব না, কাজ করুন। আপনার মাথার যন্ত্রণার অবস্থা কি? এখনো যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ। খুব বেশি? হ্যাঁ। হরমুজকে বলুন যন্ত্রণার কোনো ওষুধ নিয়ে আসতে। তুমি আমাকে খুব বিরক্ত করছো। আপনার কষ্ট দেখে খারাপ লাগছে বলেই করছি, আর করব না। মনসুর সাহেব লিখে যাচ্ছেন। তার চোখ আবার সমস্যা করছে, পানি পড়ছে। চোখ ঝাপসা হয়ে যাওয়ায় দেখতে অসুবিধা হচ্ছে। মাথার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো হতো। একবার ঘুমোতে গেলে সেই ঘুম আর ভাঙবে না। ঝমঝম শব্দ হচ্ছে। বৃষ্টি হচ্ছে নাকি? ফিবোনাক্কি? জি স্যার। বৃষ্টি হচ্ছে নাকি? হচ্ছে স্যার, এই জন্যই তো নৌকা বানিয়ে এত আরাম পাচ্ছি। ফিবোনাক্কি নৌকা বানাচ্ছে, একটা দুটা না, অসংখ্য। দ্রুত বানিয়ে যাচ্ছে। সে ঘর ভর্তি করে ফেলছে কাগজের নৌকায়। ফিবোনাক্কি গুনগুন করে গাইছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো পান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো পান,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। একই লাইন বারবার বারবার। গান শুনতে শুনতেই মনসুর সাহেব ঘুমিয়ে পড়লেন। হরমুজ হেডমাস্টার সাহেবকে খবর দিয়ে নিয়ে এসেছে। হেডমাস্টার সাহেব সত্যি সত্যি স্কুল ছুটি দিয়ে এসেছেন আজিজ খাঁ, বদরুল। মনসুর সাহেব চিত হয়ে পড়ে আছেন, মুখের কষ বেয়ে রক্তের ক্ষীণ ধারা, বুক ওঠানামা করছে, প্রাণ এখনো আছে। কতক্ষণ থাকবে সেটাই কথা। ঘরময় কাগজ ছড়ানো, লেখা কাগজ, ছেঁড়া কাগজ আর অসংখ্য কাগজের নৌকা। আজিজ খাঁ বললেন, এসব কি, কাগজের নৌকা? বদরুল বলল, স্যারের মাথায় গন্ডগোল হয়ে গিয়েছিল, আমার কাছ থেকে কাগজ নিতেন, নৌকা বানিয়ে নদীতে ছাড়তেন। আজিজ খাঁ হুঙ্কার দিয়ে বললেন, আগে বলনি কেন? কেন আগে বলনি? বদরুল কাঁদছে, তার চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। হরমুজ কাঁদো কাঁদো গলায় বলল, এই কাগজগুলোই স্যারের সর্বনাশ করেছে। স্যার দিন রাত লিখতেন, লিখতে লিখতে। হেডমাস্টার সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, সব কাগজ নিয়ে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলো, সব কাগজ, একটাও যেন না থাকে, হারামজাদা কাগজ। অচেতন অবস্থাতেও মনসুর সাহেব কথা বলার চেষ্টা করলেন। না না, বলতে পারলেন না, শুধু তার ঠোঁট কাঁপল। হেডমাস্টার সাহেব বললেন, এক্ষুনি ওনাকে ঢাকায় নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আশ্চর্য, কেউ একজন বললও না লোকটার এই অবস্থা। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। বলতে বলতে হেডমাস্টার সাহেবের চোখে পানি এসে গেল। আজিজ খাঁ গাড়ি নিয়ে এসেছেন, গাড়ি সরাসরি ঢাকায় যাবে। হরমুজ সব কাগজ আগুনে দিয়েছে, আগুনে জ্বলছে দাউ দাউ করে। হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কিছুক্ষণের জন্য মনসুর সাহেবের জ্ঞান ফিরল। অপরিচিত ঠান্ডা ঘর, শরীরে নানা যন্ত্রপাতি লাগানো, অক্সিজেন দেয়া হচ্ছে। কয়েকজন ডাক্তার এবং নার্স উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন। মনসুর সাহেব ব্যস্ত হয়ে খুঁজছিলেন ফিবোনাক্কিকে। ওই তো ফিবোনাক্কি, তার সঙ্গে কথা বলা দরকার, কিন্তু ঠোঁট ফাঁক করার ক্ষমতা তার নেই। কথা তো অনেক দূরের ব্যাপার। তিনি মনে মনে ডাকলেন, ফিবোনাক্কি। ফিবোনাক্কি সঙ্গে সঙ্গে জবাব দিল, জি স্যার। ওরা আমার সমস্ত কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। স্যার আমি জানি। তুমি কি খুশি হয়েছ ফিবোনাক্কি? ফিবোনাক্কি জবাব দিল না। মনসুর সাহেব বললেন, আমি তোমাকে আমার কল্পনার একটি অংশ ভেবে ভুল করেছিলাম। তুমি আমার কল্পনার অংশ নও, তুমি আসলেই শূন্য জগতের কেউ। স্যার আপনি ঠিকই ধরেছেন, তোমাকে পাঠানো হয়েছিল আমার কাজ নষ্ট করে দেওয়ার জন্যে। জি স্যার। যখন বুঝতে পারলাম তখন আর করার কিছু নেই। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মারা যাচ্ছি, তাই না ফিবোনাক্কি? স্যার আমার তাই ধারণা। মৃত্যু কেমন ফিবোনাক্কি? মৃত্যু কেমন আমি বলতে পারছি না স্যার। আমাদের জগতে মৃত্যু নেই, আমরা বাস করি মৃত্যুহীন জগতে। ও, আমরা যদি আমাদের জগৎটাকে সুরক্ষিত রাখতে চাই সেটা কি অন্যায়? না, অন্যায় নয়। পৃথিবীর মানুষরা আমাদের জগতে ঢুকে পড়তে চাচ্ছে। তারা শূন্যের রহস্য একবার ধরে ফেললে আমাদের কি হবে? আমরা থাকতে চাই আমাদের মতো, সেখানে কারোরই প্রবেশাধিকার নেই। আমরা কিছুতেই এর রহস্য ভেদ করতে দেব না। যারাই এই চেষ্টা করবে তাদেরই আমরা দূরে সরিয়ে দেব, তাদের কাজ নষ্ট করে দেব। আমি এখন তোমাদের রহস্য জানি, আমি তো সমাধান করেছি। স্যার আমি জানি, এই জন্যই তো আপনার কাজ পুড়িয়ে দেবার ব্যবস্থা হয়েছে। আমাতেই তো সব শেষ হচ্ছে না, আবারও একজন আসবেন। আমরা লক্ষ্য রাখি, কিছুই আমাদের লক্ষ্যের বাইরে নয়। মনসুর সাহেবের ঘুম পাচ্ছে, চোখ আর মেলে রাখতে পারলেন না। মনে হচ্ছে এটাই শেষ ঘুম। ফিবোনাক্কি বলল, স্যার শুনুন। তিনি বললেন, শুনছি। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি যা করেছি আমার জগতের দিকে তাকিয়ে করেছি। আপনিও নিশ্চয়ই আপনার পৃথিবী, আপনার প্রিয় জগৎ রক্ষার জন্যে যা করণীয় তা করবেন, করবেন না স্যার? হ্যাঁ করব। স্যার আমি কি কিছু করতে পারি আপনার জন্যে? আমার সময় শেষ, এই শেষ সময়ে তুমি কি করবে? আপনার মস্তিষ্কে অনেক সুখ স্মৃতি আছে, তার একটি দেখতে দেখতে যেন আপনার জীবনের ইতি হয় সেই ব্যবস্থা করব। তার প্রয়োজন নেই ফিবোনাক্কি।
আপনার জন্য কিছু একটা করতে ইচ্ছে হচ্ছে স্যার। আমাকে দয়া করে অনুমতি দিন আপনার মস্তিষ্কের অতি গোপন একটা জায়গা থেকে মিষ্টি একটা স্মৃতি আমি বের করে আনি। আপনার ভালো লাগবে, আপনার খুব ভালো লাগবে। মনসুর সাহেব কিছু বলার আগেই ঝমঝম শব্দ শুনতে পেলেন। বৃষ্টির শব্দ। টিনের চালে বৃষ্টি পড়ছে। তিনি দেখলেন তিনি তাদের গ্রামের বাড়িতে শোবার ঘরে আধা শোয়া হয়ে আছেন। হাতে একটা বই, গভীর রাত। পাশের টেবিলে হারিকেন জ্বলছে। হারিকেনের ক্ষীণ আলোয় তিনি বৃষ্টির রাতে বই পড়ছেন। দরজা ঠেলে কে ঢুকছে? আরে, রূপা না? হ্যাঁ, রূপা, তার কিশোরী বধূ। আহা, কতদিন পর দেখলেন রূপাকে। এত সুন্দর মেয়ে, এত মিষ্টি চেহারা। রূপা বলল, এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজবে? না না, পাগল হয়েছ? দুপুর রাতে বৃষ্টিতে ভিজব কি? তোমার কি সব পাগলামি? রূপা মন খারাপ করে বসে আছে। তার চোখ ভিজে উঠেছে। ফিবোনাকে এই স্মৃতি কেন দেখালো? এই স্মৃতি তার জীবনের দুঃখময় স্মৃতির একটি। তিনি সে রাত্রে স্ত্রীর সঙ্গে বৃষ্টিতে ভিজতে যাননি। এসব ছেলে মানুষই তার চরিত্রে ছিল না। তিনি দেখছেন অভিমানে রূপার চোখ ভিজিয়ে উঠতে শুরু করেছে। তখন তিনি বই ফেলে দিয়ে বললেন, চলো যাই ভিজে। রূপা আনন্দে হেসে ফেলল। ঘটনা এরকম ঘটেনি। তিনি রূপাকে অগ্রাহ্য করে সে রাতে বই পড়েছেন। এখানে ঘটনা বদলে যাচ্ছে। ফিবোনাকি তার স্মৃতি পাল্টে দিচ্ছে। তিনি দেখছেন রূপাকে নিয়ে উঠোনে নেমে গেছেন। ঝুম বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দের সঙ্গে গলা মিলিয়ে রূপা হাসছে খিলখিল করে। আহ, কি সুন্দর স্মৃতি, কি মধুর স্মৃতি। ফিবোনাকি চমৎকার একটি স্মৃতি তৈরি করে তাকে উপহার দিচ্ছে। তিনি গাঢ় স্বরে বললেন, ধন্যবাদ ফিবোনাকি, ধন্যবাদ। রূপার হাত ধরে তিনি বৃষ্টিতে ভিজছেন। এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় দেখছেন জল ভেজা আশ্চর্য মায়াবী এক মুখ। তিনি আবারও বললেন, ধন্যবাদ ফিবোনাকি। গল্পের সমাপ্তি এখানেই। হুমায়ুন আহমেদ রচিত বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য এটি শেষ হলো। আপনারা যারা শুনতে আগ্রহী, প্লেলিস্ট দেয়া আছে, প্লেলিস্ট থেকে এক এক করে আপনারা শুনে নিতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই কল্পকাহিনী নির্ভর গল্পটি।